প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় চারপাশের ঘটনাবলী। আমাদের চারপাশে বিভিন্ন ঘটনাবলী ঘটে চলেছে যেগুলো আমাদের জীবনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে। সেই সমস্ত ঘটনাবলী নিয়েই আমরা সপ্তাহের এই শেষ দিনে বৃহস্পতিবার রাতে আলোচনা করতে চাই। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আমাদের যে চলমান আলোচনা রয়েছে সেটিকেই আরো একটু আলোচনা করতে চাই। পাশাপাশি আমরা চালের বাজার পরিস্থিতি কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত সংলাপ রয়েছে, নির্বাচন কমিশন, সেই প্রসঙ্গ যদি আসে, জাতিসংঘের অধিবেশন চলছে, সাধারণ অধিবেশন, ফলে সেটি নিয়েও আলোচনা হতে পারে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক গোলাম কুদ্দুস, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সাংবাদিক ও কলাম লেখক ফণীন্দ্র সরকার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব জ্যোতির্ময় বড়ুয়া আপনাকে দিয়েই। সেটি হচ্ছে যে সর্বশেষ যে রোহিঙ্গা পরিস্থিতি দেশে, এটি অবশ্যই মানবিকতার দিক থেকে তো এটা পুরোপুরি নাড়া দেওয়ার ঘটনা, কিন্তু রাজনীতির দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আপনি যেহেতু মানবাধিকার বিষয় নিয়ে লম্বা সময় ধরে কাজ করেন, আপনি এই মুহূর্তে পর্যন্ত যে ম্যানেজমেন্ট বাংলাদেশ করতে পেরেছে সেটা কতখানি মানবিক এবং মর্যাদার সঙ্গে করতে পেরেছে বলে মনে হয়? একটা জিনিস এখানে একটু দেখার বিষয় যে আজকে পর্যন্ত যে আপডেটটা আছে, আমাদের সেতুমন্ত্রী বলেছেন যে এটা খুব শীঘ্রই, সম্ভবত কালকে থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রমটা চালানো হবে। তো এইটাতে একটা আমরা সাধারণ নাগরিকের পার্সপেক্টিভ থেকে যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে, সবাই আমরা মনে করছি যে সেনাবাহিনীকে বোধহয় ত্রাণ কার্যক্রমটা চালাতে দিলেই সবচাইতে সুশৃঙ্খল হবে। এখানে যতটা না সুশৃঙ্খলতা বিধান করার ব্যাপার, তার চাইতে বেশি ত্রাণটার অ্যাভেলেবিলিটির প্রশ্নটা নিশ্চিত করাটা জরুরি। আর সবকিছুতেই এই সামরিকায়ন ত্রাণের ক্ষেত্রেও এটা আসলে আমাদের এই গণতন্ত্রের কনসেপ্টের সাথেও এক ধরনের সাংঘর্ষিক। আরও একটা ব্যাপার যদি আপনি চিন্তা করেন যে আমাদের লোকাল মানুষগুলোকে এই ধরনের ক্রাইসিসগুলোতে ইন্টিগ্রেট করার কোনো রকমের ইচ্ছা আমাদের থাকে না। আমি এই যাবৎ পর্যন্ত গত এক সপ্তাহ ধরে যদি বিভিন্ন মহলের আলোচনা শুনে একটু সাম আপ করার চেষ্টা করি যে ত্রাণ কার্যক্রমটা কিভাবে চলবে, শুধু ওই অংশটা চিন্তা করি। কেউ কেউ বলছেন আইওএম এবং ইউএনএইচসিআর কে এই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত, তাহলে বেস্ট ম্যানেজমেন্ট হবে। কেউ কেউ বলছেন যে না, বিদেশি সংস্থাগুলোর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে কেবলমাত্র আমরা হাত গুটিয়ে বসে থাকলাম তা না, বাংলাদেশ গভর্নমেন্টেরই নিয়ন্ত্রণ থাকা উচিত। এটা জেলা প্রশাসন যেভাবে করছে, জেলা প্রশাসকের অধীনেই থাকা উচিত, তারা তাদের অধীনে কাজ করবে। সেতুমন্ত্রী আজকে বললেন যে এটা সেনাবাহিনীর পুরো তত্ত্বাবধানে কাজ হবে। এখন সাধারণ নাগরিকের পার্সপেক্টিভ থেকে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে জেলা প্রশাসকের অধীনে থাকাটাই বরঞ্চ যুক্তিযুক্ত, যেহেতু এই ক্রাইসিসটা হচ্ছে একটা জেলা প্রশাসনের অধীনে করতে হবে, এইটা হচ্ছে কথা। যদি ওনারা দায়িত্ব নিয়ে নেন, জেলা প্রশাসন যদি আলাদা হয়ে যান, সাধারণ নাগরিকদের যদি আমরা এই সমস্ত কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে কি হয়? সেটা হচ্ছে আপনি যখনই ইন্টিগ্রেশনের ফিলিংসটা আপনার মধ্যে চলে আসবো, আচ্ছা এটা সেনাবাহিনীর কাজ, আমাদের আর এখানে করার কিছু নেই, এটা বিপজ্জনক। কারণ যে ক্রাইসিসটার মধ্যে আমরা পড়েছি, যে আলোচনা আমরা করছি, আমরা বুঝে উঠতে পারছি কিনা জানি না, আসলে আমরা বুঝে উঠতে পারার চাইতেও বড় রকমের বিপদে আসলে আমরা পড়েছি। এক রকমের এই সংখ্যাটা বিশাল, কার্যক্রমটার ব্যক্তি অনেক বড়। একটা কথা বলছেন যে শৃঙ্খলা বিধানের থেকেও অ্যাভেলেবিলিটি বেশি, এটা বেশ কোনো দরকার, কোনো সন্দেহ নেই যে প্রচুর পরিমাণ ত্রাণের দরকার আছে, কিন্তু শৃঙ্খলা বিধানের তো দরকার আছে। কারণ আমরা যখন দেখছি যে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে, না সেটা জেলা প্রশাসনের অধীনেই হোক না, শৃঙ্খলা তো লাগবে। শৃঙ্খলা ছাড়া তো আপনি ভালো বলেছেন, একই জায়গায় দেখা যাচ্ছে কি শৃঙ্খলার প্রশ্নটা কেন আসলো, বিভিন্ন জন বিভিন্নভাবে গিয়ে যখন দেওয়ার চেষ্টা করছেন, হয়তো খুব অল্প সংখ্যক ত্রাণ নিয়ে গেছেন, কিন্তু ত্রাণ প্রার্থীর সংখ্যা নিয়ে সাহায্য প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি, ফলে কারাকারি মারামারির একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। এটা হবেই, কারণ আপনি 12 দিন 14 দিন ধরে পায়ে হেঁটে হেঁটে ওরা এই পাহাড় পর্বত পেরিয়ে, সাগর পেরিয়ে এভাবে আসছে, প্রত্যেকটা মানুষই অভুক্ত, সুতরাং তাদের তো খাবারের চাহিদাটা আছে, চাইবেই সেটা। এখন এখানে শৃঙ্খলার বিধান করতে গিয়ে যদি আমরা আমাদের এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে আলাদা করে দিই, সাধারণ মানুষের অংশগ্রহণটাকে আলাদা করে দিই, তাহলে লোকাল মানুষগুলো ধীরে ধীরে কিন্তু এটাকে ডিজোন করতে শুরু করবে। এই লোকাল মানুষ ডিজোন করার কতগুলো বিপদ আছে, যেটা আরো পরবর্তী। আপনি কি জ্যোতির্ময় বড়ুয়া যে মতটা দিয়েছেন সেনাবাহিনীর অংশগ্রহণ প্রসঙ্গে, সেটা কি? না, আমি ওই মত দিয়েছেন সেটা জেলা প্রশাসকের অধীনে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেটা আসলে সংকটটা কি, এই যে 4 লক্ষ 4.5 লক্ষ বা 5 লক্ষ যাই বলি না কেন, যে কথাটা উনি বললেন যে 8-10 দিন পাহাড় পর্বত ভেঙে তারা আজকে এলো এখানে, তাহলে সবচেয়ে বড় সংকটটা হলো যে, প্রথম সংকট হলো আবাসন।
তারপরে হলো খাদ্য, তারপরে হলো এই যে চিকিৎসা ব্যবস্থা, নারী এবং শিশু, বৃদ্ধ যারা আছে তাদের স্বাস্থ্য সেবার বিষয়টি নিশ্চিত করা, তাদের স্যানিটেশনের বিষয়গুলো নিশ্চিত করা, এই সামগ্রিক বিষয়গুলো যদি নিশ্চিত করতে হয় তাহলে এই যে পাহাড় পর্বতে আবাসন তৈরি করবেন, যেটা সরকার বলেছে যে 10,000 শেড প্রাথমিকভাবে তৈরি করা হবে, এই প্রাথমিকভাবে এই শেডগুলো তৈরি করবার জন্য যাদের ব্যবস্থাপনা করবে আমার মনে হয় সেনাবাহিনী তো সবচাইতে উপযোগী এই ক্ষেত্রে, এটি করবার ক্ষেত্রে। এবং আজকে আমরা তো গত কয়েকদিন ধরে দেখছি সিভিল প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা অনেক, আমরা চাই অনেক সুন্দরভাবে তারা করুক, কিন্তু বাস্তবত এলাকার সেখানে ভূপ্রাকৃতিক অবস্থা এবং মানুষের যে ব্যাপকভাবে তারা যেভাবে নারী পুরুষ শিশু তাদের দীর্ঘ সময় কিন্তু আপনি এইভাবে উন্মুক্ত আকাশের নিচে রাখতে পারবেন না, তাহলে দেখা যাবে দুদিন পর ডায়রিয়া শুরু হচ্ছে এবং নানা কারণে বহু শিশু এবং বৃদ্ধের মৃত্যুর ঘটনা কিন্তু ঘটতে থাকবে। কাজে আপনি এমন ব্যবস্থা নিতে হবে যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের এই মানবিক সংকটগুলো চাহিদাগুলো পূরণ করা যায় নিয়ন্ত্রণ কারো, এবং সেই ক্ষেত্রে আমরা বলছি যে তার মানে সেনাবাহিনীটি প্রয়োজন। এখন এটা কি সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ স্বাধীনভাবে করবে নাকি সিভিল প্রশাসনের সাথে করবে অথবা তাদের অধীনে করবে, এটি বিবেচনা হতে পারে, কিন্তু সেনাবাহিনীর অংশগ্রহণটা খুবই জরুরি বলে ব্যক্তিগত আমি মনে করি। এবং এর ফলে কি আমরা তো স্বাভাবিকভাবে দেখছি, আজকে পত্রিকায় বিভিন্ন পত্রিকায় একটা ছবি দেখেছি, আমার নিজেরও ছবিটি দেখে খুবই ইমোশনাল আমিও হয়েছে, আমি নিজেকে একটা স্ট্যাটাসও দিয়েছি। একটা বাচ্চা 4-5 বছরের বাচ্চা, সে রাস্তার মধ্যে দৌড়াচ্ছে যখন ওই যে ট্রাক যাচ্ছে এবং ট্রাকের ধাক্কা খেয়ে সে বাচ্চাটা রক্তাক্ত হয়ে গেল। একটা 4-5 বছরের বাচ্চা, তার ক্ষুধার্ত, সে তো তখন কোনো আইন কানুন কিছু বুঝবে না, সে তো যাবে। তাহলে এই বাচ্চাটার নিরাপত্তা বিধানও আমার দায়িত্ব। তাই আমি যেটা মনে করি যে সেনাবাহিনীর এক্ষেত্রে অংশগ্রহণটা, কারণ এই সমস্ত দুর্যোগ বা মুহূর্তে তো তাদের আমাদের প্রয়োজন। এখন উনি একটা কথা বলছেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থানীয় মানুষদেরকেও বা সাধারণ মানুষদেরকে দেশের তাদেরকে এটা সাধারণ মানুষ তো যুক্ত হচ্ছে। যেমন ধরেন আজকে বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা আজকে যে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, একদিন যেটি উনিও বলেছেন যে আপনি 200 লোকের খাবার নিয়ে যাচ্ছেন কিন্তু 2000 লোক ঝাঁপিয়ে পড়ছে আপনার 200 লোকের খাবার নেওয়ার জন্য, তাহলে খাবারটা ঠিক মতো আপনি ডিস্ট্রিবিউট করতে পারছেন না। এবং যে হয়তো বয়স্ক লোক সে পাচ্ছে, যে বয়স্ক সে পাচ্ছে, কিন্তু বয়স্ক শিশু নারী সে হুড়ুর মধ্যে এটি গ্রহণ করতে পারছে না। কাজে সেক্ষেত্রে যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে যে কাজটি তারা এখন করছে যে আমি টাকা নিয়ে গেলাম বা খাদ্য নিয়ে গেলাম, যে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে গেলাম, সেটা ওই যে 7টা ডেস্ক তারা তৈরি করেছে, 7 জন ডেপুটি সেক্রেটারির নেতৃত্বে সেই ডেস্ক আপনি এটা জমা রাখছেন। এবং তাহলে আমাকে তো সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে না, নিরুৎসাহিত করা হচ্ছে সেটি শুধু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেহেতু প্রপারলি আমি ডিস্ট্রিবিউট করতে পারছি। আমি একদম ট্রাকে করে আমি 5 জন গেলাম, আমি কিভাবে সেই হাজার হাজার লোকের সেটা বন্ধ হয়েছে, আসলে সেটা বন্ধ হয়েছে তাও প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 14 তারিখের আগে থেকেই আসলে এইটা এই যে ইন্ডিভিজুয়ালি গিয়ে দেওয়ার যে ব্যাপারটা প্রদ্যুৎ বলছেন সেটা আসলে বন্ধ হয়ে গেছে, জেলা প্রশাসনকেই দিতে হচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু পুরো এই প্রসেসটার মধ্যে সেনাবাহিনী থাকবে, আসবে, তাদেরকে আমরা তাদের সুশৃঙ্খল বাহিনী তাদেরকে কাজে লাগাবে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এখানে সাধারণ নাগরিকের ইনভলভমেন্টটা রাখতে হবে সোশ্যাল ইন্টিগ্রেশনের জন্য। আপনার সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনেই হওয়ার চর্চাটা আমাদের এখানে করতে হবে। আমরা সাধারণত যে কারণে প্রসঙ্গটা আসলো, সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে পুরো কাজটা আমরা ওনাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে এবার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এক পাশে গিয়ে তারা শুধু দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করে যে ঠিক আছে এটা আর্মিরা করছে, আর্মিরা করুক, তারা দায় এড়াতে চায়। সেটা করতে আমি কেন দেবো? আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা আছে কি জন্য? তাদের ডিউটিটা কি? তাদের তো ইভেন আপনি যদি জেলা প্রশাসকের যে জব ডেসক্রিপশন, সেই জব ডেসক্রিপশনটাও দেখেন, এই সমস্ত কাজগুলো তদারকিগুলো কিন্তু তার কাজের মধ্যেই পড়ে। তার কাজের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে যে তিনি কি কি কাজ করবেন একজন জেলা প্রশাসক হিসেবে, তার এই কাজগুলো তার মধ্যে পড়ে। এখন যদি তাদেরকে আমরা একদম আলাদা করে দেই কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে, যেটা হচ্ছে কিনা আমি শিওর না, আমি পূর্ব অভিজ্ঞতাগুলো থেকে বলছি, সাধারণত যখন অন্য কোনো বাহিনী এসে দায়িত্ব নেয় সাধারণত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে আর ওইভাবে গিয়ে তখন দায়িত্ব নিজের লিড দেওয়ার যে ব্যাপারটা, আমি বলছি লিডিং এ সবসময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকুক, তাদের অধীনে কাজ করে কোনো যে কোনো বাহিনী যাক, সমস্যা নেই। এবং ডিসিপ্লিনের জন্য বলুন, কুদ্দুস ভাই যেটা বললেন যে তাড়াতাড়ি আবাসন করা, তাতে যে সিভিল কোরের যারা আছেন তারা এই সমস্ত কাজগুলোতে দক্ষ, অতি দ্রুত হয়তো আবাস নির্মাণের যে ঘোষণাটা আছে সেগুলো তারা করতে পারবেন, ফাইন, সেগুলো ওনারা করুন, কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে করুন।
আমি আপনার কাছে আপনার কি অভিমত এই বিষয়ে? ধন্যবাদ, চ্যানেলের দর্শকদের ধন্যবাদ। চ্যানেল 24 সরি, এখানে কুদ্দুস ভাই এবং জ্যোতির্ময় যে কথাগুলি বললেন আমি তার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করতে চাই। এই কারণে উনি একটা কথা বলেছেন যে আমরা সবকিছুর মধ্যে সামরিক আইন করছি। আসলে বিষয়টি কিন্তু তা নয়। এইখানে একটি বড় ধরনের একটি বিপর্যয় ঘটেছে, যেটা মানবিক বিপর্যয়, এবং ইতিহাস কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমরা এই ধরনের বিপর্যয় মুখোমুখি হয়েছিলাম। আপনাদের হয়তো অনেকের কুদ্দুস ভাই সেই অভিজ্ঞতাটা আছেন। আমরা যখন ভারতে গিয়েছিলাম তখন আমাদের যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেশের রোহিঙ্গারা এই দেশে প্রবেশ করার পরে তারা যে পরিস্থিতির মোকাবেলা করছেন, এবং একটা মানুষ তাদের স্বজন হারার বেদনা, পাশাপাশি তাদের ত্রাণের যে চাহিদা এবং তাদের যে আবাসন যে সমস্যাগুলি, এই সমস্যাগুলিকে যদি আপনি অভিজ্ঞতার আলোকে বলেন যে সেনাবাহিনীর বিকল্প সিভিল প্রশাসন দেওয়া, এটাকে কোনো ক্রমে এটাকে ওভারকাম করা কোনো ক্রমে সম্ভব নয়। এটাকে উনি নেতৃত্বের কথা বলছেন। আমাদের সিভিল প্রশাসন নেতৃত্ব দেওয়ার কতটা অভিজ্ঞতা রাখে, কতটা তাদের দায় দায়িত্ব আছে, এবং কতটা তারা যদি মনে করে থাকেন যে ওনারা দায় দায়িত্ব হতে এড়িয়ে যাবেন, সেটি বড় কথা নয়। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলে এবং তাদের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতার সঙ্গে সাধারণ মানুষের এবং আপনার লোকাল প্রশাসনের সঙ্গে একটা সমন্বিত কমিটি করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই ব্যবস্থাটাকে আপনার এই ত্রাণ কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। একটি আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কিছু বলা যাবে, আমি মনে হয় সেটা যৌক্তিক কিছু হচ্ছে না। আমরা সমন্বয়ের কথা বলা হচ্ছে। সমন্বয় কথা আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা কতটুকু, আমার বক্তব্যটা হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা নয়। সেনাবাহিনীও কাজ করে, আমাদের যৌথভাবে কাজ হয়। হ্যাঁ, সেটাই এইখানে মনে করেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেনাবাহিনী এবং লোকাল যে প্রশাসন আছে এবং আমাদের সাধারণ যে মানুষগুলো আছে, প্রত্যেকেরই একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজগুলি করতে হবে। তাহলে সাধারণ মানুষ, অর্থাৎ রোহিঙ্গা যারা নির্যাতিত মানুষ, তারা যথার্থ সেবাটা পাবেন। আর যথার্থ সেবা বলতে কি, তারা যে অবস্থা হয়ে গেছে, আমার তো মনে হয় যথার্থ সেবা যদি আমরা বলতে চাই, সেটা কোনো ক্রমেই সেটা সম্ভব হয় না। কোনো রকমের প্রাণ এবং তাদের প্রাণ বা এটুকু বেঁচে রাখার মতো যে প্রক্রিয়া, সেটাই আমাদেরকে এখন আপাতত দৃষ্টিতে সেটা করতে হবে। গোলাম কুদ্দুস, আপনি কিছু বলতে চাইছিলেন? না, আমার মনে হয় যে প্রথমত আমরা সবাই প্রয়োজন মনে করছি কিনা যে সংকটের গভীরতা যত বেশি এবং জরুরি ভিত্তিতে যদি আমরা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে চাই, তাহলে আমরা কারো আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি, কিন্তু আমাদের জরুরি অবস্থায় সংকটের সময় সেনাবাহিনী সর্বোত্তম পর্যায়ে কাজটি করতে পারে, এটা ট্রেনিং তাদের আছে। আমরা ওই কথাই আসছি, সরকারই করছে না, সে কথাই সিদ্ধান্ত নিচ্ছেন কোনটা কিভাবে হবে, আমি সে কথাই আসছি। কাজী এক্ষেত্রে এখন প্রশ্নটি আসছে যে আমাদের সিভিল প্রশাসনের সাথে কাজটা কিভাবে সমন্বয় হবে, এবং আমরা মনে করি যে অত্যন্ত চমৎকার ভাবে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না এখনো পর্যন্ত। তবে এটুকু আমরা বলতে পারি, আমাদের সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে সেনাবাহিনী যৌথভাবে যদি কাজ করে, তাহলে এটি হবে আমাদের সবচাইতে ভালো দিক। এবং এক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা বা প্রশাসন কেউ কাউকে উপেক্ষারও কোনো প্রশ্ন আসবে না। এবং আমরা কি দেখি, বিভিন্ন জেলা যদি কোনো সংকট হয়, তাহলে জেলা প্রশাসনই তো সেনাবাহিনীকে কল করেন, জেলা ম্যাজিস্ট্রেট কল করেন যে আসেন সংকটের সময় পরিস্থিতি মোকাবেলা করেন। কাজে আমার মনে হয় এখানে জেলা প্রশাসন এবং সামরিক বাহিনী তারা যৌথভাবে মিলেই কাজ করবেন, এবং এক্ষেত্রে কোনো ধরনের সংকট তৈরি হবে বলে আমি বিশ্বাস করি না। আর সাধারণ মানুষ তো ইতিমধ্যে রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে, আশ্রয় দিয়েছে, কাপড় দিচ্ছে, খাবার দিচ্ছে। এবং আমি মনে করি মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের এই যে অংশগ্রহণ, এটির কোনো ঘাটতি বাংলাদেশে হয়নি, হবেও না। সাধারণ মানুষ এই বিপন্ন মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং এটি অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন এবং রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন করার সময় বলেছেন বারবার যে আমরা 16 কোটি, আমরা হয়তো খুব উন্নত দেশ নই, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ নই, কিন্তু 16 কোটি মানুষ যদি আমরা খেতে পারি, তাহলে রোহিঙ্গা জনগোষ্ঠীকেও তাদের খাওয়ার ব্যবস্থা। প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে নিবন্ধন শেষ হতে, আজকে সেনাপ্রধান গিয়েছিলেন নিবন্ধন কার্যক্রম দেখতে, এবং নিবন্ধন শেষ হতে 3-4 মাস লাগবে বলে ডিজি পাসপোর্ট তিনি জানিয়েছেন। 3-4 মাসটা কি আপনি যথেষ্ট কম সময় মনে হচ্ছে না বেশি সময় মনে হচ্ছে? কারণ ইনফ্লাক্স অফ রোহিঙ্গা এখনো কিন্তু অব্যাহত আছে, আবার তারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখানে দুটো বিষয় আছে। যখন আপনি নিবন্ধনের প্রশ্নটা তুলছেন, নিবন্ধন প্রক্রিয়াটা আসলে শুরু হয়েছে কবে? নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার যে সময়টা আমরা শুরু হচ্ছে, সেই সময়ের আসলে
15 তারিখ থেকে, আমি যতদূর মনে পড়ছে 15 তারিখ থেকে বোধহয় নিবন্ধন প্রক্রিয়ার কাজটা শুরু হয়েছে, সেপ্টেম্বরের 15 থেকে। কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু 25শে অগাস্ট এবং 26 তারিখ থেকে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। এখন বরঞ্চ যারা ঘুরে আসছেন এলাকা থেকে, গতকালকেও যারা এসছেন এরকম বন্ধুদের কাছ থেকে যেটা শুনছি সেটা হচ্ছে এখন বরঞ্চ আসাটা কিছুটা কমে গেছে, প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে অনেকেই নোম্যান্স ল্যান্ডে ওই পারে অপেক্ষমান আছে, তারা এদিকেও আসতে পারছে না, ওদিকেও যেতে পারছে না, যেহেতু মাঝখানে অনেক জায়গায় মাইন করতে রেখেছে, ল্যান্ড মাইন। তা এখন যেটা বলছিলাম হচ্ছে আপনার যে নিবন্ধন প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা আপনি কাদেরকে নিবন্ধন করছেন? যারা ওই ক্যাম্পের মধ্যে আছে বা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আপনি নিবন্ধন করতে পারছেন। কিন্তু এরই মধ্যে কিন্তু অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনি হয়তো খেয়াল করেছেন যে সিলেট থেকে গ্রেপ্তার হয়েছে, সাভার থেকে, মানিকগঞ্জ থেকে এই শরণার্থীরা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তার মানে এটা কি, আপনি মানিকগঞ্জ সিলেট পর্যন্ত পাচ্ছেন, মানে এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর আমাদের হিল এরিয়াটাতে তো ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনাটা হচ্ছে সবচেয়ে বেশি, যেহেতু বান্দরবানের সাথে হচ্ছে মিয়ানমারের একটা অংশের একটা সংযোগ আছে, নাকংচুরি দিয়ে ঘুমদুম ওই পাহাড়ের ওই জায়গাগুলো দিয়ে একটা সরাসরি তো আছে, ইনফ্যাক্ট জিওগ্রাফিক্যাল যে সিচুয়েশন ওইটাই আসার পথ, ওইটাই পথ এবং এটাই আসার কথা, এবং সেদিক দিয়ে এসেছে এবং এসে বিভিন্ন দিক দিয়ে যে আসলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এটা হচ্ছে ব্যাপার। এখন 3-4 মাস যে লাগার কথাটা বলছে এটা লাগাটাই স্বাভাবিক, যেহেতু আপনি আপনার টোটাল ইয়েটা তো দেখতে হবে যে কি পরিমাণ মানুষ এসেছে, এবং আগেরগুলো সব মিলিয়ে ইউএনএইচসিআর বলছে যে 10 লক্ষ ছাড়িয়ে গেছে। সমস্ত ওখানে যে সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে তাদের প্রত্যেকেরই মরলেস সবারই হচ্ছে রিপোর্ট হচ্ছে 10 লক্ষ ছাড়িয়ে গেছে। তাহলে 10 লক্ষ মানুষের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার তো চারটিখানি কথা নয়। তাও যে ইকুইপমেন্টস নিয়ে যেভাবে ওখানে যে পরিস্থিতিতে কাজ করছেন, যারা রিপোর্ট করতে গেছেন তারা বলছেন যে 2 দিন রিপোর্ট করে সেই সাংবাদিক বন্ধুরা বলছেন যে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, যে পরিবেশ, আপনি রিপোর্ট করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন। তার মানে এই সমস্ত কাজগুলো যারা করছেন বা যারা শরণার্থীরা থাকছেন তাদের অবস্থা তাহলে কি? অনেক রকম, তাছাড়া প্রাকৃতিক প্রতিকূলতা আছে, 2 দিন পর পর বৃষ্টি হচ্ছে, গরম পড়লে প্রচন্ড গরম, তারপরে যেভাবে গাছ কাটা হয়েছে তাতে ল্যান্ডস্লাইড হয়ে আবার অন্য ধরনের বিপর্যয় ঘটবে কিনা সে নিয়েও বিভিন্ন ধরনের ভয়ভীতি আছে। 3-4 মাসের যে সময়টা বলছে সেটা লেগে যেতে পারে, সেটা লাগলে আসলে ক্ষতি নেই। কিন্তু যে জায়গাটাই শুরু থেকে এমফাসাইজ করা উচিত ছিল, যেখানে আমাদের কোনো প্ল্যান ছিল না, সেটা হচ্ছে কন্টেইন করা। আসছে তাদেরকে একটা জায়গায় কন্টেইন করা, সেই কন্টেইনটা আমরা করতে পারিনি। এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত করতে না পারবেন যে যারা এসছে মোটামুটি তাদের সিংহভাগই আমরা একটা জায়গায় কন্টেইন করতে পেরেছি, তারপরে গিয়ে কিন্তু আমরা এই রেজাল্টটা পেতে পারবো, আমরা এই সুফলটা পাবো যে হ্যাঁ আমরা নিবন্ধন করতে পেরেছি, আমাদের গণনার মধ্যে আছে, আমরা এতজনকে পেয়েছি। এখন যে 10 লক্ষের কথা বলছে, আপনি যদি 3 মাস পরে এই বায়োমেট্রিকটা শেষ করে, এই নিবন্ধনটা শেষ করে যদি দেখেন যে সেখানে 5 লক্ষ পেয়েছেন, তার মানে বাকি 5 লক্ষ কই? তার মানে এই যে 5 লক্ষ করলেন সে ততটুকু হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, বাকি 5 লক্ষ আপনার ব্যর্থতার খাতায় কিন্তু নাম থাকছে। এটাকে আবার সারা বাংলাদেশ থেকে আপনি যে এক জায়গায় এনে নিবন্ধন করবেন, এগুলো হচ্ছে মানে অবাস্তব কল্পনা, এটা খুবই অসম্ভব একটা প্রক্রিয়া। হয়তো কিছু কিছু ধরা পড়বে, যে বলছে আমরা যে গ্রেফতার হচ্ছে জায়গা থেকে, কিছু কিছুকে হয়তো আপনি আবার সেই সেন্টারে হয়তো ফেরত পাঠাবেন, কিন্তু সেটাও কতটুকু কি হবে না হবে এটা আগে থেকে বলে দেওয়া খুব মুশকিল। কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা সাধুবাদ দেওয়ার প্রয়োজন আছে, যেটা এর আগের কোন গভর্নমেন্ট বা 92-তে যখন এসেছিল তখনও কিন্তু আমরা দেখিনি যে নিবন্ধনের প্রক্রিয়াটা। 92-তে কতজন ফেরত গিয়েছিল জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারেন না, আন্দাজে সব সংখ্যা বলেন যেগুলোর কোথাও কোনো রকমের রেকর্ড নাই। এখনো তো একটা রেকর্ডের ব্যবস্থা হচ্ছে। আমরা এই রেকর্ডের দুটো দিক আছে, এক হচ্ছে আমরা তাদেরকে নিরাপত্তা, খাদ্য, সমস্ত কিছু তাদের যে মানবিক যতগুলো প্রয়োজন মেটানোর প্রয়োজন আছে, শরণার্থী হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ীও তাদের যে সমস্ত অধিকার পাওয়ার আছে সেগুলো নিশ্চিত করতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমাদের সমস্ত মহল থেকে কিন্তু দেখবেন একটা কথা কিন্তু সব শেষে ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যে আমরা এদেরকে নিয়ে আসলে কি করব, শেষ গেমটা কি, এন্ড গেমটা কি। এটা আমাদের রাষ্ট্রনায়করা যেমন বলছেন, রাজনীতিবিদরা যেমন বলছেন, সমাজচিন্তকরাও কি কথা বলছেন, সেটা হচ্ছে এদেরকে নিরাপদে ফেরত পাঠাতে হবে। তার মানে কি আলটিমেটলি আপনি ফেরত পাঠাচ্ছেন না। এতগুলো মানুষ আপনি হয়তো একটা সার্টেন পিরিয়ডের জন্য রাখতে পারবেন বা রাখার পরিকল্পনা করবেন, সেটার জন্য এইডের ব্যাপার আছে, বিদেশি সাহায্যগুলোর ব্যাপার আছে। এতগুলো মানুষ বাংলাদেশের পক্ষে যতই আমরা আবেগ দিয়ে বলি, নিজেদের অনেকেই আমাদের দেশে অনেকেই না খেয়ে মারা যাচ্ছে, তো সেই জায়গায় আমরা এতগুলো মানুষের বোঝা কতদিন টানতে পারবো সেটা একটা ব্যাপার। এখন মানবিকতা আছে, হানিমুন পিরিয়ডটা চলছে, কিন্তু হানিমুন পিরিয়ডটা কেটে গেলে কিন্তু অন্য রকমের প্রবলেমগুলো, বিভিন্ন রকমের ইন্টারনাল বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেবে। সেটার জন্য পরিকল্পনা আসলে এখন থেকেই করা দরকার, সেই সিচুয়েশনটা যেন
তৈরি না না হয়। হয়, সেই পরিকল্পনা কি দেখতে পাচ্ছেন কোন লক্ষণ ফণীন্দ্র সরকার? আমি তো মনে করছি সে পরিকল্পনা আমাদের সরকারের যথেষ্ট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দৃষ্টিভঙ্গি নিয়ে উনি জাতিসংঘে যে ভাষণটা দিয়েছেন এবং উনি যে কথাগুলি বলেছেন যে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে যত রকমের সাহায্য সহযোগিতা আমরা করব, কিন্তু একটা সময় তাদেরকে যে আমরা ফেরত পাঠাবো, ফেরত পাঠানোর যে প্রক্রিয়াটা, সেই ধরনের প্রক্রিয়া তো অবশ্যই দেখা যাচ্ছে। কারণ সেটা যদি আমরা না পারি তাহলে যে প্রবলেমটা হবে, একটা পলিটিক্যালি একটা প্রবলেম হবে, পলিটিক্যাল একটা ডিজাস্টার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই যে রোহিঙ্গারা আসছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়েছে এবং এদেরকে ক্যাশ করে একটা গোষ্ঠী তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা সক্রিয় হবে। এবং এমনও হতে পারে যে এই যে রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ যখন নাকি কোনো অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যে বসবাস করে, তখন মানুষ কিন্তু হিংস্র হয়ে যায়। এবং এই রোহিঙ্গারও একটা সময় হিংস্র হবে না, সেই পরিকল্পনা আমাদের গভর্নমেন্টের অবশ্যই রয়েছে। এবং সেটা আমাদের মন্ত্রী এরকম মোমেন্টে আমরা কেন এই অতি চিন্তাটা করব? না, সেই ক্রাইসিস মোমেন্টে আমরা কেন সেই চিন্তা যদি আমরা না করি, সেই চিন্তা না করলে তো আপনার এদেরকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা অগ্রসর হতে পারবো না। এবং সেটা আমাদের মাথায় রাখতেই হবে, যেটা ওদের ভবিষ্যতে তারা যদি অনেক দীর্ঘ সময় এখানে সাস্টেন করে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে, সেটা মাথায় না রেখে যদি আমরা কাজ করি, আমরা যদি আবেগের বশবর্তী হয়ে আসছে, আমরা যদি আদর যত্ন করে খাওয়ালাম থাক, যতদিন খুশি থাক, সেই দৃষ্টিভঙ্গি যদি কাজ করি, তাহলে তো আমাদের একটা সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যাটা কি পলিটিক্যাল সমস্যা। আমাদের দেশে তো শত্রুর কোনো অভাব নেই। আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। আর 2041 সালে আমাদের ঘোষণা অনুযায়ী আমরা উচ্চবিত্তের দেশে পরিণত হতে মধ্যবিত্ত। এবং এই জায়গা থেকে এই জায়গাটাকে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এই রোহিঙ্গাদের যে ব্যবহার করবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন না যে একটু বেশি অ্যাডভান্স চিন্তা? না, সেটা একটু দূরে তবে আমার কাছে যে আমি নিবন্ধন বিষয়ে একটু কথা বলতে চাই। আসলে নিবন্ধনটা যে একটু দেরিতে শুরু হলো, এর প্রধান কারণ হলো যে এখানে ইউএনএইচসিআর এবং আরেকটি অর্গানাইজেশনের সাথে যৌথভাবে এই নিবন্ধন কাজটি শুরু করবার কথা ছিল, কিন্তু সেই দুটি সংস্থা এগিয়ে না আসা শেষ পর্যন্ত আমাদেরকে একা শুরু করতে হয়েছে। এবং প্রথম দিকে আজ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 9000 জনের রেজিস্ট্রেশন করা হয়েছে নিবন্ধন, এবং এই কয়দিন 1000-1200 করে করা হচ্ছে। কিন্তু আজ থেকে এর সংখ্যা প্রতিদিন 3000 করে আপনার নিবন্ধন করা যাচ্ছে, এবং সেনাবাহিনী এই নিবন্ধন প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। এবং এটি যদি আজ থেকে 3000 যেটি শুরু হলো, এর সংখ্যা যদি বাড়ানো যায়, 5000-6000 করা যায়, তাহলে আমার মনে হয় যে সময়টার কথা আমরা বলছি সেই সময়টা নাও লাগতে পারে। কারণ ইফিসিয়েন্সি, লোকবল এবং অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো এর সাথে যুক্ত, সেগুলো 3000 থেকে বাড়িয়ে 5000-6000 করা গেলে আরো কম সময় নিবন্ধনটি করা সম্ভব হবে। কতদিন থাকবে সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, সেটা আমার ধারণা। আর ধরেন আমরা যে বলছি যে 10 লক্ষ এসছে, আসলে গণনাটা কে করলো? এটা কিন্তু হাইপোথেটিক্যাল সবকিছুই। আগে একসময় নিবন্ধন যা ছিল তার বাইরে এখন জাতিসংঘ যে কথাটি বলেছে, ইউএনএইচসিআর, যে 4,70,000, কখনো 4,90,000, কখনো বলছে 5 লক্ষ অতিক্রম করেছে। আগের যে সংখ্যা ছিল সেই সংখ্যা মিলিয়ে 8-9 লক্ষ হবে। আরো যারা অপেক্ষমান আছে সব মিলিয়ে আসলে 10 লক্ষ হবে। এগুলো সবকিছুই কিন্তু সম্ভাবনার উপর, এই প্রকৃত একজ্যাক্ট ডাটা কিন্তু নেই। সেটা নিবন্ধন হওয়া ছাড়া বোঝা যাবে না। আর আমি কিন্তু ধরেন আজকে 5 লক্ষ বা 7 লক্ষ নিবন্ধন হলো, আরো 50,000, 1 লক্ষ লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি এটাকে আতঙ্ক বোধ করছি না। এই কারণে, কারণ ওদের ভাষা যখন কথা বলবে, ওরা এত ট্রিফিক্যাল চিটাগাংয়ের ভাষায় কথা বলে যে এই ভাষা সে লুকোতে পারবে না। সুতরাং চট্টগ্রামের বাইরে বাংলাদেশের যে জায়গায় যাবে সে কিন্তু ধরা পড়ে যাবে। আজকে কিন্তু পুলিশের আইজি মহোদয় কয়েকদিন আগে, 2-3 দিন আগে আহ্বান জানালো যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি রোহিঙ্গারা যায়, জনগণকে আহ্বান করেছে যে আপনারা তাদেরকে পুলিশকে খবর দেবেন যাতে তাদেরকে আবার ক্যাম্পে নিয়ে আসা যায়। অনেক সচেতন। এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে যখন লড়াই করেছিল, তখন কিন্তু মানসিক খবর অনেক জায়গায় মানসিক খবর দিয়েছে। এরা তো আর জঙ্গি নয়, পাশাপাশি তারা তো ট্রাফিকিং শিকার হতে পারে, তারা তো নির্যাতনের শিকার হতে পারে, অ্যাবিউজের শিকার হতে পারে। তাদের নিরাপত্তার স্বার্থেই তাদেরকে একটি জায়গায় রাখা দরকার। তাদের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের উচিত তারা যাতে ক্যাম্পে থাকতে পারে সেই সহযোগিতা। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআর মুক্তবাক অনুষ্ঠানে। চারপাশের ঘটনাবলী নিয়ে আলোচনা করছিলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং কলাম লেখক সাংবাদিক ফণীন্দ্র সরকারের সঙ্গে আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নিতে চাই
চ্যানেল 24 এর সর্বশেষ সংবাদ শিরোনাম এবং কয়েকটি অনলাইনের সংবাদ শিরোনামগুলো, সেগুলো দেখেই আমরা আলোচনায় ফিরতে চাই। প্রথমে যেতে চাই চ্যানেল 24 এর সংবাদ শিরোনামে। মেখনছড়িতে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে 9 জন নিহত। রাখাইনে রেড ক্রসের বহরে কট্টরপন্থী বৌদ্ধদের হামলা। কাল থেকে রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসনের দায়িত্ব নেবে সেনাবাহিনী। নিবন্ধন শেষ হতে সময় লাগবে 3-4 মাস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। বড় বড় নিরস্ত্রীকরণ চুক্তি সই। চালের দাম কমাতে কাজে আসছে না সরকারের কোনো উদ্যোগ। সঠিক সময়ে যোগান না বাড়ানোর মাসুল, বলছেন বিশ্লেষকরা। এই হচ্ছে শিরোনাম। আমরা একটু কতগুলো অনলাইন একটু দেখে নিতে চাই। যেমন চ্যানেল 24 অনলাইন রয়েছে যে রোহিঙ্গা ত্রাণবাহী ট্রাক খাদে নিহত নয়, রোহিঙ্গা শিবিরের ত্রাণ কার্যক্রম পুনর্বাসনের কাজ করবে সেনাবাহিনী। কাদের আমরা এটি দেখতে পেয়েছি। এটি হচ্ছে প্রথম আলো শিরোনাম। রোহিঙ্গা সংকট সমাধানে চীন রাশিয়া যেতে পরামর্শ। আমরা দেখতে পাচ্ছি বি চৌধুরী এবং কামাল হোসেনকে পাশাপাশি তাদের সাব্বিরের ব্যাটিং উদ্ধার। সেই ভিক্ষুক মাকে নিয়ে সন্তানদের কথা। একজন ভিক্ষুক মা যার সন্তানেরা 6 জন, তারা মোটামুটি প্রতিষ্ঠিত, তারা খোঁজ নেন। পরে সরকারি উদ্যোগে অনেকে গেছেন তাদের পাশে এবং একজন এমপিও গেছেন। আমরা যেতে চাই সমকালের শিরোনাম। 80,000 বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা। এটি চট্টগ্রামের ঘটনা। রোহিঙ্গাদের ত্রাণের নৌকায় বৌদ্ধদের হামলা, র্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার, এটি শিরোনাম। bdnews24.com এর শিরোনাম দেখতে পাচ্ছি। মিয়ানমারের সামরিক সরঞ্জাম বিক্রির কথা ভাবছে ভারত। পানি অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করতে হবে হাসিনা। ড্রোন থেকে দেখা পাহাড়ে পাহাড়ে রোহিঙ্গা বস্তি। আল্লাহর দোহাই নির্বাচন বয়কট করবেন না। ট্রাম্প র্যাম্পস আপ নর্থ কোরিয়া স্যাংশনস। পুলিশ শুট ডিফব্যান্ড ইগনোরিং কমান্ডস। এই হচ্ছে মোটামুটি সংবাদ শিরোনাম। শিরোনামের ভেতরে কিন্তু রোহিঙ্গা বিষয়ক অনেক ঘটনা রয়েছে। তার ভিতরে আপনি কোনো কিছু যুক্ত করতে চান কিনা? আমি সংক্ষেপে এটুকু বলতে চাই যে রোহিঙ্গা ইস্যু সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকে জানি এবং বিশ্বব্যাপী আজকে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো রোহিঙ্গা ইস্যু। এবং বাংলাদেশের এই সংকটের চূড়ান্ত সমাধান কিভাবে হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে নিউ ইয়র্কে ওআইসির একটি বিশেষ কমিটির বৈঠকে তিনি 6 দফা প্রস্তাবনা দিয়েছেন এই সংকট সমাধানের জন্য। আমার মনে হয় সেটি বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংকট সমাধান হতে পারে। তিনি প্রথমে বলেছেন যে রোহিঙ্গাদের জন্য যে নির্যাতন রাখাইন প্রদেশে হচ্ছে এটি দ্রুত বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। নাম্বার 2 হলো যে সমস্ত নারী, শিশু এবং বয়স্করা বাংলাদেশে ফিরে এসেছে এবং ওখানে বসবাস করছে তার জন্য একটা সেফ জোন তৈরি করতে হবে যেখানে তারা থাকবে। 3 নম্বর তিনি বলেছেন যে বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে শরণার্থী হিসেবে তাদেরকে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 4 তিনি বলেছেন যে এই সংকট সমাধানে কোফি আনানের যে রিপোর্ট সেই রিপোর্টের সঠিক বাস্তবায়ন করতে হবে। আর 5 নম্বরে তিনি বলেছেন যে মায়ানমার সরকার এদেরকে বাঙালি বলে যে একটা মিথ্যা অপপ্রচার চালিয়ে এদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার এবং স্থায়ীভাবে ঠেলে দেওয়ার যে একটি প্রবণতা তারা করছে এটি তিনি প্রতিবাদ করেছেন এবং বলছেন যে এটি বন্ধ করতে হবে। সর্বশেষ তার যে প্রস্তাবনাটি ছিল যে যতদিন পর্যন্ত না সংকটের সমাধান হবে, এরা ফিরে যেতে না পারবে, ততদিন পর্যন্ত এই লক্ষ লক্ষ রোহিঙ্গার মানবিক চাহিদা মেটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সংকটগুলো সমাধান। আমি আপনাকে যে প্রসঙ্গটা যেতে চাই, আলোচনার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি তারা সাহায্যের ঘোষণা দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন তারা কড়াভাবে এই ঘটনা নিন্দা করেছে এবং অ্যাট্রোসিটি বন্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনীকে বলেছে। পৃথিবীর যুক্তরাজ্য সূচির সম্মাননা প্রত্যাহার করেছে এবং অন্যান্য মেঘও কথা বলেছেন। কে কথা বলেনি? সারা পৃথিবী কথা বলছে। কিন্তু 4টে দেশ খুব গুরুত্বপূর্ণ: রাশিয়া, চীন, ভারত এবং আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানও আমরা বলতে পারি, যেহেতু সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে চায়নার সাথে নর্থ কোরিয়ার কথা বলা হচ্ছে, যে সেটি গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে আমরা আজকে হঠাৎ করে যে শিরোনামে দেখলাম যে বি চৌধুরী কামাল হোসেন বলছেন যান রাশিয়া এবং চীন সফর করুন, যদিও চীনে অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের টিম আছে। রাশিয়া তাদেরকে পক্ষে না আনলে মিয়ানমার সরকারকে নত করা কঠিন। আর একটা হচ্ছে ভারত, আবার দেখতে পাচ্ছি একটা শিরোনাম এসছে যে
সামরিক সরঞ্জাম বিক্রির কথা ভাবছে, সেটিকে আপনি কিভাবে কিন্তু সেটা হলো প্রথমত হলো চায়নার কথা আপনি বললেন যে চায়নাতে বাংলাদেশে একটি টিম অলরেডি চলে গেল, এবং এই যে প্রথম দিকে যখন মোদী সাহেব চায়না থেকে সরাসরি তিনি মায়ানমারে গেলেন এবং সেখানে মায়ানমারের সাথে তিনি তাদের একাত্মতা ঘোষণা করে এলেন এই ইস্যুতে, যদিও তার পিছনে ভারতের 7 সিস্টারের জঙ্গিদের মায়ানমারে অবস্থান ইত্যাদি নানা বিষয় যুক্ত আছে, তারপর আমরা বলছি তাদের সে অবস্থানটা কিন্তু তারা পরিবর্তন করেছে। এবং আপনি জানেন যে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করলেন মায়ানমার ইস্যুতে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা বলার পরে, কিন্তু ভারত সরকার আমরা দেখলাম তাদের বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে ফিরে গেলেন দ্রুত, এবং তারপর ফিরে আসার পরে 51 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের বিমান ঢাকায় এলো, তারপরে আমরা কক্সবাজার এলো। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বাংলাদেশের অবস্থানের পাশে ভারত থাকবে এই আশ্বাস দিলেন। তার মানে কি এখানে বাংলাদেশের নিশ্চয়ই কোনো না কোনো পর্যায়ের কূটনৈতিক তৎপরতা আছে, যেটি হয়তো বাইরে দৃশ্যমান নয়, আভ্যন্তরীণ অন্য কোনো ভারতের এই মুহূর্তে সামরিক সরঞ্জাম বিক্রি করে, যদিও রয়টার্স এর রিপোর্ট, এটা বিডি নিউজ 24 দেখালো, এটা কি এটি যদি বিক্রি করে তাহলে এক্ষেত্রে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত সেটা হলো যে যদি মায়ানমার এক্ষেত্রে অস্ত্র কিনতে যায়, ইংল্যান্ড বলছে সে কোনো ধরনের অস্ত্র বিক্রি করবে না। আজকে যদি মায়ানমার, যদি ভারত দেখে যে এই অস্ত্রটি যদি সে চায়না থেকে বা রাশিয়া থেকে বা উত্তর কোরিয়া থেকে ক্রয় করে, তাহলে তার নিরাপত্তার ব্যাপারে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে সে হয়তো চাইবে যদি অস্ত্রটা কিনে তাহলে আমার থেকেই কিনা। বাংলাদেশও তো আজকে ক্রাইসিসের সময় 1 লক্ষ টন চাল বার্মা থেকে আমরা কিনছি। কুদ্দুস ভাই, এখন অস্ত্রটা কোথা থেকে কিনছে আলোচনাটা আসলে আমাদের ওই জায়গায় যাওয়ার ব্যাপার না, ভারতের সুবিধা মিয়ানমারের সুবিধার ব্যাপার না। যেহেতু এরকম একটা অ্যাট্রোসিটি ওখানে চলছে, রীতিমতো পরে যে অপরাধটা ওখানে হচ্ছে, যে জিনিসটা আমরা সবাই খুব জোর গলায় বলতে ফেল করছি এখানে, যেটা আমাদের দাবির মধ্যেও, মাননীয় প্রধানমন্ত্রীর দাবির মধ্যেও থাকা উচিত, আমি একটু আপনাদেরকে দেখাতেই চাই। সেটা হচ্ছে 1948 সনে জাতিসংঘ বসে ঠিক করেছে যে আসলে জেনোসাইড কাকে বলা হবে এবং জেনোসাইডের জন্য পানিশমেন্টটা কি হবে, সেটা 1948 সনে একটা কনভেনশন তারা করে ঠিক করলেন। সেটাতে একদম আর্টিকেল 3-তে পরিষ্কার করে সংজ্ঞায়িত করলেন। আমরা বারবার মনে করছি যে অনেকগুলো মানুষকে বোধহয় জাতিগত কারণে, ধর্মীয় কারণে একসাথে যদি মেরে ফেলে তাহলেই জেনোসাইড হবে, মারারও প্রয়োজন নাই। সংজ্ঞাটার মধ্যে আপনি যদি কাউকে হুমকিও দেন, থ্রেটের মধ্যেও রাখেন, দ্যাট অলসো অ্যামাউন্টস টু জেনোসাইড। যদি আপনি আজকে আন্তর্জাতিক বিশ্ব কি বলছে, এথনিক ক্লিনজিং হচ্ছে, আমি যদি আর্টিকেল 3টাতে আবারও চলে যাই, ল্যাঙ্গুয়েজটা একদম পরিষ্কার করে বলা আছে, যদি কোনো এথনিক্যাল কারণেও যদি কাউকে হত্যা করা হয়, মারা হয়, দ্যাট অলসো অ্যামাউন্টস টু জেনোসাইড। তার মানে কি, আপনি পরিষ্কার করে খুব জোর গলায় বলতে হবে ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনোসাইড, এবং জেনোসাইড একটা অফেন্স, ক্রিমিনাল অফেন্স। শুধু যদি জেনোসাইড বলি তাহলে জেনোসাইডের পরিপ্রেক্ষিতে এই কনভেনশনে আছে, তাহলে ব্যবস্থাটা কি নেবে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায় সে ব্যবস্থাটা যেন নেয়, সেটার প্রেসার আমরা বলা হচ্ছে। এথনিক ক্লিনজিং বলা হয়েছে, এথনিক ক্লিনজিং মানে জেনোসাইড। জেনোসাইড হলে কি হবে, আমরা তো কি করতে হবে, সেইটার জন্য আমরা জোর গলায় আসলে তাদেরকে চাপ প্রয়োগ করছি না। এখন এই যে এইরকম একটা পরিস্থিতিতে যখন আপনি আবার প্রসঙ্গ তুলছেন যে ভারত তাদের সাথে অস্ত্র বিক্রির জন্য চুক্তি করতে যাচ্ছে, এখানে আমাদের দায়িত্বহীন ভাষায় আসলে এটার প্রতিবাদী করতে হবে। এটা দ্বিমুখী আচরণ, একদিকে ত্রাণ পাঠাচ্ছে, আরেকদিকে এদের মারার জন্য হচ্ছে অস্ত্রের সরঞ্জাম বিক্রির জন্য চুক্তি করছে, তাহলে আর কি দাঁড়ালো না? কিন্তু উনি আবার যে প্রসঙ্গটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে সেটা তাদের স্ট্র্যাটেজির প্রশ্ন, সেই প্রশ্ন তাদের মিয়ানমারের কি স্ট্র্যাটেজি হবে, কি কারণে ভারতের কাছ থেকে অস্ত্র রিপোর্ট আপনি প্রতিবাদ জানালেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রোটেস্ট। আমি এটা পরিষ্কার ভাবে আসলে প্রতিবাদটাই জানাতে চাই যে এটা একটা দ্বৈত আচরণ। একদিকে হচ্ছে 51 মেট্রিক টন দুই দফায় তারা এই সাহায্য পাঠাবে, ওইদিকে হচ্ছে অস্ত্র বিক্রির জন্য চুক্তি করবে, এটা দ্বৈত আচরণ। ফরিন্দ্রনাথ সরকার, আমি যেটা বলতে চাচ্ছি যে ভারত মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করবে একটা রিপোর্ট, মানে আদৌ এটার কোনো সত্যতা আছে কিনা সেটা তো আমাদের ভেবে রয়টার্স রিপোর্ট করেছে, সেটা হয়তো তাদের একটা ডিপ্লোম্যাটিক কারণ হতে পারে। এই যে কথাটা কুদ্দুস ভাই বললেন যে ভারত কি চায়, এখানে চীন এবং ভারত দুটি পারস্পরিক কিন্তু দুটি সাংঘর্ষিক রাষ্ট্র আমরা এখনো বলতে পারি। এখনো চীনের সঙ্গে ভারতের একটা লাগালাগি রয়ে গেছে। বাংলাদেশ থেকে চীন যখন নাকি বাংলাদেশ যখন চীন থেকে দুটি ডুবো জাহাজ কিনলো, সেখানেও কিন্তু ভারতের একটা গাজালা হয়েছিল।
এখন প্রশ্ন হলো এই যে পলিটিক্সের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে ভারত এবং চীন কে নেতৃত্ব দেবে, কে লিডারশিপে আসবে, এবং সেই লিডারশিপের প্রশ্নে ভারত তার ডিপ্লোম্যাটিক ওয়েতে কোথায় কি করবে না করবে সেটা ভারতের সিদ্ধান্ত। এখন দাদা যেটা বললেন জ্যোতির্ময়দা, যে ভারত একদিকে আমাদের ত্রাণ পাঠাবেন আর একদিকে তারা ওখানে অস্ত্র বিক্রি করবেন, এটা তো ওয়ান কনসেপ্ট তাদের বিজনেস। এখন এই বিজনেস তো সারা পৃথিবীতেই চলছে, তার ব্যবসায়িক পলিটিক্স এবং তাদের ডিপ্লোম্যাটিক হইতে কে কাকে কতটা কাছে দিবেন সেই জিনিসটাই তো চলছে। এখানে মানবিকতা তো মানবিকতা আমাদের রয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাকে, আমি এই কথাটা এই কারণে বলতে চাই, সকলেরই যে দাদা যে কথাটা বললেন, প্রত্যেকের আমার একটা জায়গা হতে হবে। এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, এই গ্রহতে পৃথিবীর কে কোথায় বাস করলো এটা আমরা নাগরিক প্রশ্ন করি, এই পৃথিবীটাকে কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমার বাংলাদেশের জন্ম হয়েছে, আমি পৃথিবীর যে কোনো জায়গায় বসবাস করার অধিকার আছে, এবং সেটাই মানব অধিকার, সেটাই গণতন্ত্র। আমরা সেই কনসেপ্টে কেন যাই না? আমরা সেই কনসেপ্টে কেন আমরা কেন সেই কনসেপ্টে যাই না? পৃথিবীতে যে দেশে জমি আছে সে দেশে কৃষক যাবে, আমি আমার সেই দৃষ্টিভঙ্গি আমি একটা কথা বলি, একটা গল্প বলি আপনার কাছে দাদা। 1850 সালের কথা বলি, সেটি হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরটা 1 বছরের মধ্যে ধ্বংস করে দিয়েছিল। কেন সেই শহরটা ধ্বংস করে, কারা ধ্বংস করেছিল? সেটা নেতৃত্ব দিয়েছিলেন স্যাম ব্রন্ট নামের এক সন্ত্রাসী, এবং তারপর তিনি হিরো হয়ে গেলেন। হিরো হয়ে সেই সান ফ্রান্সিসকো শহরের এবং সেটা নেতৃত্ব চলে আসেন, সেই রাজত্ব শুরু করে দিলেন। তাকে সে যে এই যে ক্রিমিনালিজম এবং সে যে জেনোসাইডের কথা বললেন, সেই জেনোসাইডের নেতৃত্ব দেওয়ার পরে একটা জাতিগোষ্ঠী, একটা সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। তারপরে সে নেতার সাথে বলে যে আমি তোমাদেরকে রক্ষার জন্য আমি তোমাদের গড হয়ে আসছি। তাকে চ্যালেঞ্জ করে বসে জ্যাংকিং নামে আরেকজন ভদ্রলোক, কিন্তু জ্যাংকিং শেখার তার দাবিটাকে সে ওখানে প্রতিষ্ঠিত করতে পারে না। এই যে পৃথিবীর রাজনীতি, পৃথিবীর আজকে আমেরিকা বলছে আমরা এটা করব, আমরা সাহায্য পাঠাচ্ছি, আমেরিকার ভূমিকাটা কি? আপনি ওসামা বিন লাদেনের কথা বলেন, ওসামা বিন লাদেন সারা পৃথিবীব্যাপী তাকে সন্ত্রাস বাহিনী হিসেবে তৈরি করে বলে, আবার সেই ওসামা বিন লাদেনকে কোথাও খুঁজে পায় না আমেরিকা। সে কি মাটির নিচ দেওয়া যায় না স্বর্গ দেওয়া যায়? শুনেন, এগুলি সারা পৃথিবীর যারা নাকি ধনী রাষ্ট্র, এই বিশ্বটাকে তারা চষে খাওয়ার একটা যে প্রক্রিয়া শুরু করেছে, সাধারণ মানুষ, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু, একমাত্র বঙ্গবন্ধুই এই শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছে। বাস্তব আবেগের বক্তব্য, পৃথিবী আপনি যেমন চাচ্ছেন হলেই ভালো ছিল, কিন্তু জাতিসংঘ সম্পর্কে একটা কথা আছে। গতকাল আমাদের এখানে আবুল হাসান চৌধুরী বলতেছিলেন যে জাতিসংঘ সম্পর্কে সবচেয়ে বড় মানে যে কথাটা একটু প্রচলিত হচ্ছে, থিয়েটার অফ অ্যাবসার্ডস। এখানে এত রেজুলেশন হয়েছে, এই রেজুলেশনের যদি 10টাও বাস্তবায়ন হতে পৃথিবী স্বর্গ। আমি কিন্তু অস্ত্রের ব্যাপারে একটি কথাই শুধু বলবো যে আসলে ভারত বা চায়না বা রাশিয়া বাইরের কাছে অস্ত্র বিক্রি করলো কি করলো না, বা ত্রাণ বাংলাদেশে পাঠালো কি পাঠালো না, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সামগ্রিক সংকট সমাধানে তাদের রাষ্ট্রীয় ভূমিকাটা কি। তারা যে এই মায়ানমারের এই নির্যাতন বন্ধ, এবং সেখানে যারা জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিল, এদেরকে সসম্মানে ফিরে নেওয়ার ক্ষেত্রে এই যে চূড়ান্ত আলাপ আলোচনা, এক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় ভূমিকা এটি হলো প্রধান, এবং তার উপরে নির্ভর করবে যে তারা এই সংকট সমাধানে আগ্রহী কিনা, বাংলাদেশকে সহযোগিতা করতে চায় না চায় কিনা, এবং এই যে জাতিগত সংকট কিন্তু সমাধানযোগ্য নয়, সমস্যা সমাধানযোগ্য, সংকট কখনো সমাধানযোগ্য নয়। সংকট হচ্ছে সৃষ্টকৃত, সৃজনশীল আমরা যেটাকে বলি। সংকট পৃথিবীতে, সংকট যত বেশি জিয়ে রাখবে তত বেশি স্বার্থন্বেষী মানুষ, স্বার্থন্বেষী রাষ্ট্রগুলি বিশ্বব্যাপী সংকট আছে। সেই সংকট নিয়ে আমরা তো আলোচনা করলে আসলে আমরা যে স্পেসিফিক যে ইস্যুটা নিয়ে আলোচনা করছি সেটাই রোহিঙ্গার মধ্যে আমরা যদি এটা সমাধান করতে চাই, আমি একটু যেতে বলবো, আমরা অন্য আলোচনাতে যাওয়ার আগে একটু, যেহেতু আরো দু একটা আলোচনা চালের দামে একটু যেতে যাই, কিন্তু তার আগে একটু জানতে চাই সমগ্র পৃথিবীর যে রেসপন্স, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে উদ্যোগ, জাতিসংঘের যে বিশেষ করে গুতেরেসের যে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া, ভারতের শুরু থেকে সরে আসা, চায়নাও কিন্তু কিছু সফট হয়েছেন, ভেটো সরাসরি দিয়ে বসেন নেই, সব মিলিয়ে কি মনে হয় না যে পরিস্থিতিটা এখনো রোহিঙ্গা শরণার্থী যারা এসছেন তাদের কিছুটা অনুকূলে? এবং সুচির যে বক্তব্য, সুচির বক্তব্য নিয়ে প্রচুর সমালোচনা করে, কিন্তু তিনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন, উদ্বেগটা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তাদের ভাইস প্রেসিডেন্টের বক্তব্যটা কি শুনেছেন আজকে, যেটা জাতিসংঘে দিয়েছেন? সেটাতে কিন্তু আবার কমন ডিনায়াল, যে কেন পালিয়ে যাচ্ছে আমরা জানি না, এই যে নির্লজ্জতা এখনো আন্তর্জাতিক মহলেই চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে কিছুটা পরিস্থিতি প্রথম থেকে যে অবস্থানে আমরা ছিলাম, অর্থাৎ আগস্টের লাস্ট মাসে ঘটনার সময় যে পরিস্থিতি বা
তার পরবর্তী এক সপ্তাহের যে পরিস্থিতি, সেখান থেকে তো কিছুটা সরে আসছে অবশ্যই সবাই, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা সরাসরি ভুক্তভোগী, আমাদের আসলে কমফোর্ট জোনে যদি থাকি আমরা, তাহলে আমাদের জন্য খুব একটা সুবিধা হবে না বিষয়টা নিয়ে। আমাদের এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এবং আমাদের জোরে সোরেই চিৎকার করতে হবে যে জায়গাটায় আমি আসতে চাইছি, কারণ আমাদের সমস্যাটা অনেক বড় আমাদের জন্য, কারণ আমরা অনেক বড় রকমের দায়িত্ব নিয়ে, সমস্যাটা আমাদের ঘাড়ে এসছে, সেটাই বলছি। সেজন্য আমাদের আওয়াজটা করতে হবে অনেক বড়। আমরা যেটা আলোচনায় থাকতে চাইছি না সেটা হচ্ছে কমফোর্ট জোনে থাকা, যে ঠিক আছে ওরা তো করছে দেখছে, এই আলোচনা করলে হবে না, আমাদের আলোচনা আরো জোরদার করতে হবে এবং চিৎকার চেঁচামেচিটাও অনেক বেশি করে করতে হবে, যেন এই সমাধানটা হচ্ছে আমরা যেভাবে আসার কথা ভাবছি তার চাইতে আগে যেন আসে, তার চাইতে বেশি করে যেন আন্তর্জাতিক মহলগুলো কাজ করে। কারণ এটা যে শুধুমাত্র আমাদের চেষ্টায় এই সমস্যার সমাধান হবে না সেটা তো আমরা নিশ্চিত, সে নিয়ে তো কোথাও কোনো দ্বিমত দেখছি না, ভিন্ন রকমের কোনো মতামত পাচ্ছি না। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা লাগবেই, আমাদের আন্তর্জাতিক যে সমস্ত প্রটোকল গুলো আছে সেগুলো ওকে ব্যবহারও করতে হবে, সেটা যতই মানে অ্যাবসার্ডিটির পর্যায়ে পড়ুক না কেন, আমাদের এছাড়া আর কোনো টুল নাই এই মুহূর্তে, অন্য কোনো কিছু নাই। ফলে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে যত বেশি চেঁচামেচি, যত বেশি আমরা কথা বলতে পারি তত বেশি ভালো। আপনারা জানেন কিনা জানেন, এই যে চাপ সৃষ্টির কথাটা বলছি, জেনোসাইড ধরে সেটাকে নিয়ে কথা বলার কথা বলছি, সেটা কি কারণে? এই 18 থেকে 22 তারিখে কিন্তু কুয়ালালামপুরে একটা গণশুনানি, কিন্তু গণ আদালতে কিন্তু শুনানি চলছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা নিয়ে। তো সেটা কি জন্য সেই গণ আদালতে শুনানি? আমরা এখানে অনেক সময় গণশুনানি করেছি অনেকগুলো বিষয় নিয়ে, বাংলাদেশেও হয়েছে, জাহানারা ইমামের নেতৃত্বে এখানে গণ আদালতে বিচার হয়েছে। তো সেগুলোর আপনার খুব বেশি কুয়ালালামপুরে বা পৃথিবীর অন্য দেশে যাওয়ার দরকার নেই। আপনি যদি জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণশুনানি যে গণ আদালত, তাদের ইম্প্যাক্টটা যদি চিন্তা করেন এবং তার ফলে বাংলাদেশ কি পেয়েছে চিন্তা করেন, তাহলেও বুঝবেন হচ্ছে এই জায়গাটায় আমাদেরকে শক্ত করে ধরার প্রয়োজনীয়তাটা কোথায়, কেন, কি পেতে পারি আমরা। নিশ্চয়ই আমাকে এখন বলতে হবে না যে জাহানারা ইমামের সেই পদক্ষেপের ফলে আমরা পরবর্তী সময়ে আমরা কি পেয়েছি, আমরা আন্তর্জাতিক বিচারালয় পেয়েছি এবং সেই বিচারগুলো হওয়ার মতো প্ল্যাটফর্মটা কিন্তু শুরুটা ওই জায়গা ওইখান থেকেই, তো সেই জায়গাটাতে তো আমাদের যেতে হবে। যদি ওই জায়গা থেকে শুরু, কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে যখন থেকে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী বিচার যখন আমরা করছি এবং তাদের ফাঁসি রায় যখন কার্যকর হয়, আবার রোহিঙ্গা ইস্যুতে আমাদের যে পার্শ্ববর্তী দেশ তুর্কি তাদের কুর্দি সমস্যা সমাধান করতে পারেন না, আবার তুর্কি এখানে এসে ডাকলে তারা আবার রোহিঙ্গাদের জন্য যে মায়া কান্নাটা তারা করছেন, তাদের অতীত ইতিহাসটা কি ছিল আমরা মেনে নিলাম সেটা, কিন্তু ঘটনা হলো যে তারা কিন্তু আমাদের যুদ্ধবন্দী বিচারের সময় কিন্তু তারা তাদের সংসদে নিন্দা প্রস্তাব এনেছিল। কাজে এই যে তাদের যে ডবল স্ট্যান্ডার্ড নীতি, তারা সেটি থেকেও পাকিস্তান এনেছিল না, তো বক্তব্য দিয়েছিল, পাকিস্তান সংসদে হচ্ছে ওরা ওরা ওখানে মতিউর রহমান নিজামের নামে একটা রাস্তা নামকরণ করেছে। কিন্তু আমি এক্ষেত্রে একটু বলতে চাই, যেটা বললেন সেটা হলো যে আসলে যে তিনি বললেন যে বাংলাদেশকে অনেক বেশি উচ্চকিত হতে হবে, সংকটটা আন্তর্জাতিক মহলের কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। তো আমার মনে হয় সেটা প্রত্যাশা তো আমাদের থাকবেই, আরো যত বেশি বলা সম্ভব। কিন্তু আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে যেভাবে উনি যতবার কথাগুলো বলেছেন বিভিন্ন ইস্যুতে, আজকে যখন তিনি নিউ ইয়র্কে গেলেন যতগুলো ফোরাম কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি এটাকে ব্যাপকভাবে বলেছেন। বিভিন্ন মিডিয়া, রয়টার বলেন, আল জাজিরা বলেন, সব জায়গায় কিন্তু তিনি সাক্ষাৎকার এটাকে প্রধান ইস্যু করে এনেছেন। এবং আমাদের দেশে মানে প্রধানমন্ত্রী যাওয়ার পর দিন 52টি দেশের কূটনীতিকদেরকে নিয়ে যে সেই রোহিঙ্গাদের সেই বাস্তব অবস্থাগুলো দেখানো, এবং সরকার কর্তৃক চায়নাতে একটা ডেলিগেশন দেওয়া, এবং ভারতে আওয়ামী লীগের পার্টি সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল ভারতে পাঠানোর যে ঘোষণা, এবং এই সমস্ত কিছু মিলিয়ে আমরা মনে করি যে সরকারের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস বলে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। আরো বেশি করে না না তা তো নিশ্চয়ই কন্টিনিউ করা দরকার, এবং এই কণ্ঠস্বরটাকে সংকটের প্রধানমন্ত্রী সেই ভাষণেও সেটা আমরা একটু সময় শেষ হয়ে আসছে, আমরা একটু চালের প্রসঙ্গে যেতে চাই। চাল পরিস্থিতি নিয়ে কি অভিমত আপনার? আসলে কি চাল পরিস্থিতি, যেটাকে চালের যে সংকটের কথা আমরা বলছি, ডে বাই ডে চালের দাম বেড়ে যাচ্ছে, এবং চাল সংকটের এই ব্যবস্থাটা যদি সরকার প্রথম থেকে এই যে যখন থেকে আমাদের এই যে উত্তরবঙ্গে যে বন্যা হয়ে গেল, বন্যা এই যেটা যে আপনার প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই কিন্তু চালের একটা সংকটের আভাস কিন্তু আমরা পাচ্ছিলাম।
এবং সেই সময় থেকে সরকার যে পদক্ষেপটা তো শুরু থেকেই যে চালের যে আমদানি ক্ষেত্রে যদি যে ট্যাক্সটা যে পরবর্তী পর্যায়ে যে কমানো হলো বা মৌকুব করা হলো, সেটি যদি তখন থেকে করতো তাহলে এই সংকটটা সৃষ্টি হতো না। কিন্তু এখনো আমার কাছে মনে হচ্ছে যেটা চালের যে মজুদ এবং আজকের যে খবর যেটা আছে যে খাদ্যমন্ত্রী যেটা বলেছেন পর্যাপ্ত চাল মজুদ থাকার পরেও চালের মূল্য কেন বাড়ছে, সেটি নাকি ব্যবসায়ীদের সিন্ডিকেট। আসলে সিন্ডিকেটটা হচ্ছে কি, আমি তো ব্যবসায়ী না, আমি বুঝি না যে আসলে সিন্ডিকেটটা কি। আপনি কিভাবে দেখছেন? এখন এখানে উনি শুরু করেছেন উত্তরবঙ্গের বন্যা থেকে, আসলে মূল ব্যাপারটা উত্তরবঙ্গের বন্যা থেকেও না, তারও আগে থেকে। আপনার খেয়াল থাকতে পারে যে হাওড়ে যখন ফ্লাড যখন হলো, অকাল বন্যায় যখন পুরোটা ডুবে গেল, তখন থেকে কিন্তু আমরা যারা এই হাওড় ইস্যুতে কথা বলছি বা কাজ করছি, আমাদের একটা গণতদন্ত কমিশনও আছে যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এখন এই হাওড়ের সমস্যা এবং সমাধানগুলো নিয়ে। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার যেটার নেতৃত্বে আছেন। তো এখন এইখানে এই বন্যার পর থেকে কিন্তু আমাদের তরফ থেকে বা বাংলাদেশের বিভিন্ন যারা এই বিষয়তে কাজ করছেন বলতে শুরু করেছিলেন যে বাংলাদেশের খাদ্যশস্যের যে সরবরাহ, সেটার 1/5 সরবরাহ করেন কিন্তু এই হাওড় অঞ্চল থেকে। তো সেটা যখন এরকম ক্রাইসিস পিরিয়ডটা হলো, বাংলাদেশে যে একটা খাদ্যের সংকট এরকম তৈরি হতে পারে তখন আশঙ্কা দেখা দিয়েছিল, তখন কিন্তু সবাই বলেছে আমরা। তাহলে সেই সময় আপনার হাওড়ের টোটাল বিষয়টা নিয়ে যে ধরনের সরকারি তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, খাদ্য মন্ত্রণালয় তাহলে সেই সময় থেকে কি ব্যবস্থাটা নিয়েছে সেটা একটু বোঝা দরকার, জানা দরকার সবার জন্য। সারা দেশবাসীকে আসলে পরিষ্কার করা দরকার তারপর থেকে তারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা এই অ্যালার্মটার থেকে। তার পরবর্তীতে আসলে হচ্ছে উত্তরবঙ্গের বন্যা। দিনাজপুর থেকে আমাদের দিনাজপুর অঞ্চলটাতেই ওইটা তো আসলে পুরো ব্যাড জোনটা, যেখানটা আসলে সবচেয়ে বেশি ধানের ইয়েগুলো সবচেয়ে বেশি হয়। তো সেইখানে যখন এতগুলো জেলা একসাথে এতদিন ধরে বন্যায় নিমজ্জিত থাকলো, প্রথম তো হচ্ছে ডেনায়াল ছিল যে বন্যা হয়নি এরকম অবস্থা, পরবর্তীতে তো মানে পুরো এতগুলো জেলা একসাথে বন্যার মধ্যে নিমজ্জিত থাকলো, তাহলে খাদ্যশস্যের যে বিশাল ক্ষতি, আমাদের সরকারি তরফ থেকে আগাম তৎপরতা আগাম প্রস্তুতিটা আসলে কি নেওয়া হয়? সংকট তৈরি হওয়ার পরে হচ্ছে বিভিন্ন রকমের কথা আমরা শুনছি, যেখানে এই যে অবহেলাগুলো দায়িত্বে যার যে কাজটা করার কথা, যেসব মন্ত্রণালয়গুলো বা যে সমস্ত স্থানীয় বা কেন্দ্রীয় পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমরা প্রতিষ্ঠানই বলছি, সরকারি প্রতিষ্ঠান বা জনপ্রতিষ্ঠান, সেগুলোর দায়িত্ব অবহেলার জন্য কাউকে কোনোদিন কিন্তু আমরা কোন রকমের বিচারের মুখোমুখি বা প্রশ্নের মুখোমুখি কিন্তু হতে দেখিনি। আজকে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, তার মানে হচ্ছে জেনে শুনে তৈরি করছেন, আপনি ইচ্ছাকৃতভাবে করছেন। আপনি দেখছেন হচ্ছে এরকম বড় বড় দুটো ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টারের পরে খাদ্যের এরকম একটা সংকট তৈরি হতে পারে, এই জিনিসটা তথ্যটা আপনার কাছে আছে এবং অনেকেই বলার চেষ্টা করেছেন, সেটা বলেছেন, আপনারা সেগুলো কোনো ধরনের ধর্তব্যের মধ্যে নেননি। এখন প্রশ্ন তুলছেন যে এটা মিল মালিকরা সিন্ডিকেট করে করছে, সারা দেশে এই মিল মালিকরা সিন্ডিকেট করে এরকম মজুদ বাড়িয়ে দিয়ে করছে, তাহলে তো অনেকগুলো আইন তো অলরেডি আছে। আপনি এমনকি বিশেষ ক্ষমতা আইনে পর্যন্ত মজুদের জন্য আপনি তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন রকমের ব্যবস্থা নিতে। এখন কথা হচ্ছে মজুদের প্রশ্ন যখন আসছে, একটু লাইন বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে মজুদের প্রশ্ন যখন আসছে, কার গুদামে কত মজুদ আছে সেটার কোন রকমের হিসাব আমাদের খাদ্য মন্ত্রণালয়ের কাছে আছে কিনা। কারণ আপনি যদি সরকার একটা থ্রেশহোল্ড ঠিক করে দিতে পারে, সেটা আইনেই আছে, 15 মেট্রিক টন চাল আপনি রাখতে পারবেন। আমরা দেখছি যে আজকে চট্টগ্রামে হয়েছে, আমরা নাটোরে একজনকে দেখছি হচ্ছে তিনি 115 মেট্রিক টন চাল মজুত করেছেন, তাকে হচ্ছে 6 জনকে দেখা জেল জরিমানা দেওয়া হয়েছে, 6 জনকে নাটোরে। এটা হচ্ছে পরশুদিনের খবর। আপনার চট্টগ্রামেরটা আপনারা নিউজেই দেখালেন, আপনাদের পত্রিকায় তো আমরা হেডলাইনে দেখলাম, চট্টগ্রামে হচ্ছে এরকম 2টো কোম্পানিকে এরকম সেলগালা করা হয়েছে। কার গুদামে কত আসলে চাল রাখছেন সেটার কোন রকমের প্রতিবেদন দেওয়ার ডেটাবেস কোনো কিছু আছে কি? আমরা তো এখনো সব কথা বলছি আমি একটু এক্ষেত্রে সংকট তো আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেমন ধরেন আমরা যতদূর তথ্য জানি, সেটা হলো যখন হাওড়ের এই সংকট হওয়ার পর তখন কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 6 থেকে 7 লক্ষ টন এতে খাদ্য এই হাওড়ের কারণে নষ্ট হয়ে গেল, 6 থেকে 7 লক্ষ টন। তারপর কিন্তু খাদ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে খাদ্য আমদানির উদ্যোগ গ্রহণ করেছে এবং সর্বশেষ 17 লক্ষ টন চালের এলসি খোলা হয়েছে, যাতে বিদেশ থেকে খাদ্য ঘাটতিটা পূরণ করা যায়। এবং আপনি বলেন সর্বশেষ মিয়ানমারের সাথে 1 লক্ষ টন খাদ্য চুক্তি হয়েছে গভর্নমেন্টের। এবং যেটা আপনি বললেন
যে সেখানের দিনের খাদ্য আমদানির জন্য নানা বিষয়গুলো, খাদ্যের দামটা বেড়ে গেল। কোথাও কিন্তু আপনি কোনো সংবাদ নেই যে বাজারে চাল নেই, বিষয়টি তা না। বিষয়টি হলো কারসাজি করে চালের দামটা বাড়ানো হলো। হঠাৎ করে চালের দামটা বাড়লো কেন হঠাৎ করে? কারণ একটা ফেসবুকে একটা খবর ছাপিয়ে দেওয়া হলো যে ভারত থেকে ভারত চাল আমদানি, কারণ আমার মনে হয় যে এই যে একটা ভুল মিথ্যা অপপ্রচার চালানো হলো পরিকল্পিতভাবে চালের দামটা বাড়িয়ে দেওয়া, সেটা সরকারকে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ জানাতে যাচ্ছি গোলাম কুদ্দুস আপনাকে, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ফরিদুর সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুটো কথা বলতে চাই। একটা, আপনি বলছেন যে বাজারে চাল আছে, কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে। সেই জনগণকে অল্প মূল্যে চাল খাওয়ানোর দায়িত্ব বা ন্যায্য মূল্যে চাল খাওয়ানোর দায়িত্ব সরকারের। সরকার সেটা যদি ঠিকমতো করতে পারেন প্রশংসা পাবেন, আমরা প্রশংসা করতে কখনো কুণ্ঠাবোধ করি না। আর যদি করতে না পারেন সমালোচনার সম্মুখীন হবেন, সেটাও সরকারের প্রস্তুত থাকা উচিত। আর রোহিঙ্গা সম্পর্কে বলতে চাই যে এটি মানবিক ইস্যু, বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে এটি মোকাবেলা করবার চেষ্টা করছে। তবে এটি নিয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, বিশ্ব দরবারকে সচকিত করে রাখতে হবে, যাতে তারা শেষ পর্যন্ত এদেরকে সসম্মানে মানবিক মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে সক্ষম হন। আমাদের সেই লড়াই চলতেই থাকবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।